আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি সালিয়া পারভিন সাথী। এবার বিস্তারিত। টেলিকম খাতের নতুন নীতিমালার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি। নির্বাচনকে সামনে রেখে তাড়াহুড়ো করে এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা প্রণয়ন সমীচীন নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রুহুল কবির রিজভী বলেছেন, সংখ্যানুপাতিক নির্বাচন দেশকে স্বৈর শাসনের দিকে ঠেলে দেবে। এদিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতা করবে অস্ট্রেলিয়া বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। রুদ্র রফিকের রিপোর্ট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে দলটি। লাইসেন্সিং রিফর্ম পলিসি বিএনপি মহাসচিব অভিযোগ করেন, প্রস্তাবিত নীতিমালা গ্রাহক বান্ধব নয়, এতে সুবিধা পাবে বড় কোম্পানি। ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। পরে গুলশানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান রাইল। সাথে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ডক্টর মঈন খান। বৈঠক শেষে আমির খসরু জানান, দেশের গণতন্ত্র উত্তরণে পাশে থাকবে অস্ট্রেলিয়া। নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে। এখানে ইলেকশন কমিশনের উপর একটা বড় ধরনের সহায়তা তারা করে এবং সেটা করছে ইতিমধ্যে, এবং তারা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায় এবং তার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। রংপুরে ড্যাবের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে যোগ দিয়ে রুহুল কবির রিজভী বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কোনো নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ নেই। এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে, তখন তো দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে। তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। আওয়ামী ফ্যাসিস্টদের বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচনে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নীলফামারীতে দেশ গড়তে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে এই মন্তব্য করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, নির্বাচনের আগে জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে জড়িতদের বিচার না হলে ব্যর্থ হবে শহীদদের আত্মত্যাগ। এর আগে সৈয়দপুরে পদযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঠেকাতে হামলার মাধ্যমে ষড়যন্ত্র চলছে। এই গণঅভ্যুত্থানে যারা হত্যা করেছে সেই শেখ হাসিনা এবং তাদের দোসর যারা বাংলাদেশের প্রতিটি এলাকায় এলাকায় এখনো লুকায় আছে, তাদেরকে বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। মৌলিক সংস্কার হইতে হবে, রাষ্ট্রের সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাইতে হবে। বাংলাদেশে একটা নতুন সংবিধান লাগবে, যে আওয়ামী লীগের সংবিধান, যে মুজিববাদের সংবিধান, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে। নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা আসলে অবাধ সুষ্ঠু নির্বাচনে সহায়তা করতে সেনাবাহিনী প্রস্তুত। দুপুরের বনানীতে সেনা সদরের সংবাদ সম্মেলনে কথা জানান মিলিটারি অপারেশনের কর্নেল শফিকুল ইসলাম। এ সময় গত কয়েক সপ্তাহের কার্যক্রম তুলে ধরেন তিনি। জানান, গত 2 সপ্তাহে 26টি অবৈধ অস্ত্র এবং 100 রাউন্ড গোলা বারুদ উদ্ধার করেছে এই বাহিনী। এছাড়া 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত 4 শতাধিক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার এবং পাহাড়ে শান্তি রক্ষায় অভিযানের কথা জানান শফিকুল ইসলাম। বলেন, শুধু গত 2 সপ্তাহে চট্টগ্রাম থেকে 13টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং 23 সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। আমরা নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি, তবে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়া মাত্র আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিচালনার জন্য সকল ধরনের সহায়তা আমরা করতে প্রস্তুত আছি। আসামিকে ক্ষমা প্রদর্শন সংক্রান্ত সংবিধানের 49 অনুচ্ছেদ এবং সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা সংক্রান্ত সংবিধানের 100 অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। দিনভর আলোচনা শেষে এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর কথা জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ খান। আলমীর রিপোর্টে দেখব বিস্তারিত।
সংবিধানের ১০০ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের দুটি বিভাগ এবং এর কেন্দ্র হবে ঢাকায় এমন ব্যবস্থার পরিবর্তন চায় রাজনৈতিক দলগুলো। ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় সবাই একমত হয়েছে হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ হবে বিভাগীয় শহরে। আর ৪৯ অনুচ্ছেদে আসামিকে ক্ষমা প্রদর্শনের এখতিয়ার বাধাহীনভাবে রাষ্ট্রপতির কাছে না রেখে আইন দ্বারা নিয়ন্ত্রিত করার পক্ষেও একমত হয়েছে সবাই। হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে প্রতিষ্ঠা করার ব্যাপারে ঐকমত্য তৈরি হয়েছে। এজন্য সুস্পষ্টভাবে সংবিধানের ১০০ অনুচ্ছেদে পরিবর্তন করার প্রয়োজন হবে। যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে এবং আইন দ্বারা নির্ধারিত মানদণ্ড, নীতি ও পদ্ধতি অনুসরণ ক্রমে উক্ত ক্ষমতা প্রয়োগ করা হবে। হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ বিভাগীয় শহরে স্থাপিত হলে বিচারিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে বলে মনে করে রাজনৈতিক দলগুলো। তবে এর সুফল পেতে ফ্যাসিস্ট মুক্ত বিচার বিভাগ প্রয়োজন বলে মনে করেন তারা। যারা রাতের বেলায় আদালত বসিয়ে আমাদের রাজনৈতিক নেতা কর্মী, সাংবাদিক সহ সমাজের সমস্ত শ্রেণী পেশার মানুষকে তারা অবৈধভাবে সাজা দিয়েছে, সেই ফ্যাসিস্টদেরকে যেন আমরা রক্ষা না করি। আমরা চাই আপার জুডিশিয়ারি এবং লোয়ার জুডিশিয়ারি যাতে ফ্যাসিস্টদের দোসররা না থাকে। ৯৪ অনুচ্ছেদকে সংশোধন না করলে ১০০ পরিবর্তন করলেও আমরা এটার বেনিফিট জনগণ পাবে না, বিকেন্দ্রীকরণটা হবে না। আইনজীবীরা রিট করে এই সব প্রভিশনটা বাতিল করে দেবে। তাই সুপ্রিম কোর্টের সংজ্ঞা পরিবর্তন করতে হবে। করলে পরে শুধুমাত্র আর্টিকেল ১০০-র অধীনে বিকেন্দ্রীকরণের রেজাল্ট আমরা পাবো। সংবিধানের ৪৯ অনুচ্ছেদের অনেক অপব্যবহার বিগত সময়ে হয়েছে জানিয়ে রাজনৈতিক দলগুলো বলছে এর মাধ্যমে অপরাধকে উৎসাহ দেওয়া হয়েছে। তাই আইনি কাঠামোর মাধ্যমে রাষ্ট্রপতির এই ক্ষমতা প্রয়োগের ব্যাপারে সবাই একমত হয়েছেন। চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী হিসাবে কোনো গভর্নমেন্ট যাদেরকে চিহ্নিত করেছে, আমাদের রাষ্ট্রপতিদের কেউ কেউ তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। ক্ষমার ফাঁকে যেন কোনো দুর্বৃত্ত বা কোনো দাগি খুনি আসামি এখান থেকে ছাড়া পেয়ে না যায়। আগের মতো করে না রেখে বরং নতুন একটি আইনের মধ্য দিয়ে একটি বোর্ড গঠন করে সেই বোর্ডের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করবেন। এই বিষয়ের সঙ্গে আজকে ঐকমত্য কমিশনের প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়েছে। দুটি গুরুত্বপূর্ণ ইস্যুতে একমত হয় রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়েছে ঐকমত্য কমিশন। রাষ্ট্র সংস্কারের সুযোগ যাতে হেলায় ফেলে দেয়া না হয় সেজন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন কমিশনের সহসভাপতি খান আলামিন, RTV, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই দিন ধার্য করে। মামলায় ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগে ৮ জনকে আসামি করা হয়েছে। তবে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৪ আসামি এখনও পলাতক। চার্জ গঠনের মতো যথেষ্ট প্রমাণ রয়েছে বলে জানান প্রসিকিউটর। আসামি পক্ষের আইনজীবীদের অভিযোগ, পুলিশের বিভাগীয় তদন্ত হওয়ার আগেই অভিযোগ গঠনের তারিখ ঘোষণা হয়েছে। এর আগে সকালে শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন সহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এক্সিকিউটিভ ইনকোয়ারি হতে হবে, ওই ইনকোয়ারিটা হয় নাই। তারপর সেকেন্ড সাবমিশন ছিল আমাদের সুপেরিয়র রেসপন্সিবিলিটিতে, যেহেতু সে একটা আন্ডারে আছে, কমান্ডের আন্ডারে আছে, সে কমান্ডের আন্ডারে একজন এই কনস্টেবল সে কমান্ডটা পালন করেছে, অতটুকু আমার সাবমিশন ছিল। এগুলো দিয়ে আমরা ডিসচার্জ চেয়েছি। 50টারও বেশি ডিস্ট্রিক্টে, অর্থাৎ 54টা আমরা একটা তথ্য পেয়েছি, একটাতে 47টা তথ্য আছে। এইখানে একই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। এই অপরাধটার মধ্যে চাইনিজ রাইফেল ব্যবহার করা হয়েছে, SMG ব্যবহার করা হয়েছে। আর ড্রোন সিস্টেমটা কি, আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করার জন্য ড্রোন ব্যবহার করা হয়েছে, শনাক্ত করা হয়েছে। এই শনাক্ত করার পরে হেলিকপ্টার উড্ডয়ন করেছে, শনাক্ত ওখানে গুলি করা হয়েছে। অনারেবল ট্রাইব্যুনাল সব পক্ষকে শুনেছেন এবং চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী 14 জুলাই দিন ধার্য করেছেন। তিন জুলাই
2024 আন্দোলন ছড়িয়ে পড়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল সহ 4 দফা দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে স্লোগানে ফেটে পড়ে ছাত্র সমাজ। সেদিনেরই কিছু কথা জানাচ্ছেন জাহিদ রহমান। দিনের শুরুতেই রাজধানীর শাহবাগ সড়ক অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে সেখান থেকে স্লোগান নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক ঘুরে টিএসসি রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে অবস্থান নেন তারা। মুক্তিযুদ্ধের মূল কথা সুযোগের সমতা, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, 18 হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, এমন আরও নানা স্লোগানে 3 জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে। এদিন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেয় তাঁতিবাজার মোড়ে। এদিন কোটা বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি পালন করে। কাফন পরে কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের আদেশের প্রতিবাদে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ওই সময়ে সরকার মেনে নেওয়ার আগেই যে ক্ষতিটা করছিল, এই ক্ষতির কারণে আসলে পরবর্তী দিকে সরকার পতন হয়ে যায়। শেষ পর্যন্ত কিন্তু আমাদের যে এই যে ছাত্র সমাজ তার কাছে কিন্তু আসলে কেউই টিকতে পারেনি। আপনি এটা ফ্যাসিস্ট সরকার বলেন আর যাই বলেন, কেউ কিন্তু আসলে টিকতে পারেনি, কারণ তরুণদের শক্তি কিন্তু অন্যরকম। কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে চট্টগ্রাম হাটহাজারী মহাসড়ক অবরোধ করে ছাত্র সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। জাহিদ রহমান, RTV। জুলাই গণ অভ্যুত্থানে মিছিলে গিয়ে নিখোঁজ হওয়া বগুড়ার সারিয়াকান্দির মনিরুজ্জামান মিলনের ফেরার আশায় আজও দিন গুনছেন তার মা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নানা আর্থিক সমস্যায় জর্জরিত পরিবারটি। মিলনের মরদেহ না পাওয়ায় মেলেনি সরকারি সহায়তাও। বগুড়া থেকে শাহাদাত জামানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। গত বছরের 5 আগস্ট রাজধানী ঢাকায় শুরু হয় স্বৈরশাসক হাসিনা সরকার পতনের প্রস্তুতি। সেদিন দুপুরে শেষবারের মতো মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন মনিরুজ্জামান মিলন। আর বিকেল থেকে তার খোঁজ না পাওয়ার কথা জানতে পারেন স্ত্রী সবিতা। পরদিন 6 আগস্ট তার খোঁজে কর্মস্থল ঢাকা ইপিজেড এলাকার বিভিন্ন হাসপাতাল, থানা ও ক্লিনিকে ছুটে বেড়ান বড় ভাই মিল্টন মিয়া। ঢাকা যাচ্ছি মা, খুঁজে যাচ্ছি, তুমি কান্দাকাটি করো না, আমি খুঁজে নিয়ে এসি, তুমি ভালো থেকো মা, তুমি না অসুস্থ হয়ে না, তুমি ভালো থাকো, আমি আসছি ঢাকার থেকে। তাদের পর্যন্ত আশা করতে করতে আর নেই, নাই তো নেই। মরদেহ না পাওয়ায় মেলেনি সরকারি সাহায্য, তাই 2 বছরের শিশু সন্তানকে নিয়ে অভাব অনটনের দিন কাটছে সবিতা বেগমের। আমি খুব অসহায়, আমি বলতেই পারি না যে ওর বাবা কোথায়, আমি জানি না যে ওর বাবা বেঁচে আছে না মারা গেছে। ও আমাকে সবসময় বলতো যে আমি আমার মেয়েটাকে রাজকন্যার মতো করে বড় করব, কিন্তু আমার খুব কষ্ট লাগে যে আমার মেয়েটাকে আমি খুব কষ্টে মানুষ করতেছি, রাজকন্যা কেন আমি স্বাভাবিক জীবনে দিতে পারতেছি না। পরিবারটির পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মিল্টনের চাচা। আমার ওই ভাইস্তে বউ আছে, অসহায় মতো জীবনযাপন করতেছে, ছোট চলিয়ে সরকারের কাছে আকুল আবেদন করছি তারা যেন এই বিষয়ে সঠিক তদন্ত করে সুব্যবস্থা নেয়। পরিবারের ধারণা, লাশ গুম করার সময় হয়তো কোনো গণকবরে ঠাঁই হয়েছে তার। মরদেহের সন্ধান সহ আর্থিক সহযোগিতার বিষয়ে সরকার ও জুলাই ফাউন্ডেশনের সুদৃষ্টি আশা করছেন পরিবারের সদস্যরা। আব্দুল হামিদ, RTV। প্রত্যাহার করা হয়েছে চট্টগ্রামের পটিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নূরকে। জাতীয় নাগরিক পার্টি, NCP ও বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের 9 ঘণ্টার পর
বুধবার রাতে তাকে দায়িত্ব থেকে সরিয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। এর আগে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পটিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একই দাবিতে চট্টগ্রাম নগরের ডিআইজি কার্যালয়ে অবরোধ করেন এনসিপির নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে রাঙামাটি জেলা ছাত্রলীগের নেতা দীপঙ্কর তালুকদারকে আটক করে পুলিশে দিতে গেলে তাকে গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেন ওসি জায়েদ নূর। এ সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্রদের লাঠিচার্জ করা হয়। সরকারি কর্মচারীদের তদন্ত সাপেক্ষে শাস্তির বিধান রেখে অধ্যাদেশ সংশোধন প্রস্তাবের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনের বিধান রেখে সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ সংশোধনের প্রস্তাব দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত সংশোধনে নারী কর্মচারীদের বিষয়টিও গুরুত্ব দিয়ে নারী কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত কমিটিতে একজন নারী কর্মকর্তা রাখার বিধানও রাখা হয়েছে প্রস্তাবে। আশুরাকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। তবে তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র, ছুরি, বল্লম এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সকালে হোসেনি দালান পরিদর্শন শেষে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, তাজিয়া মিছিলের আগে ও পরে পুলিশ থাকবে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। আরবি মহরম মাসের 10 তারিখ পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ মোতায়েন থাকবে শিয়াদের সবকটি ধর্মীয় প্রতিষ্ঠানে। এলাকা ভিত্তিক চেকপোস্ট জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হোসনি দালান পরিদর্শনে গিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার জানান, 6 জুলাই তাজিয়া মিছিলের নিরাপত্তা নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যেন কোনো প্রকার ধাতব পদার্থ, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, তরবারি, লাঠি, বল্লম বা ব্যাগ বা বিভিন্ন সুটকেস, ছাতা বা সন্দেহজনক প্যাকেট নিয়ে অনুষ্ঠানস্থলে বা মিছিলে না আসে। এই মিছিলে অংশগ্রহণকারীরা যেন আতশবাজি বা পটকা ব্যবহার না করে। আগত সকলকেই তল্লাশির মধ্য দিয়ে অনুষ্ঠানস্থলে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও নজরদারি থাকবে। যারা মিছিলে অংশগ্রহণ করবে তারা যাতে মিছিল শুরু হওয়ার পূর্বেই অংশগ্রহণ করে এবং মাঝপথে মধ্যবর্তী স্থান দিয়ে যাতে মিছিলে অংশগ্রহণ না করে সেটাও আপনাদের রোধ করতে হবে। একবার সামনে থেকে করবে অথবা পিছন থেকে করবে। জনভোগান্তি এড়াতে যেসব রাস্তায় তাজিয়া মিছিল হবে ওইসব রাস্তা নগরবাসীকে এড়িয়ে চলার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। এই এলাকা অ্যাভয়েড করে। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত কবজিকাটা গ্রুপের অন্যতম প্রধান সহযোগী সন্ত্রাসী কিশোর গ্যাং লিডার বাবু খান ওরফে টুন্ডা বাবুকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে পৃথক 2টি খুনের সাথেই জড়িত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, মোহাম্মদপুর এলাকায় অনেকদিন ধরেই মাদক সহ বিভিন্ন অপরাধ চালিয়ে আসছিল টুন্ডা বাবু। এর আগে গ্রেফতার হলো জামিনে বেরিয়ে আবারও চাঁদাবাজি, জমি দখল সহ বিভিন্ন অপরাধ করছিল। নড়াইলের লোহাগড়া থেকে বুধবার গ্রেফতার করে র্যাব। 2 মাসের মাথায় জামিন নিয়ে চলে আসছে। এসে হারানো জায়গা, হারানো কর্তৃত্ব, হারানো অপরাধ সাম্রাজ্য পুনরুদ্ধার এবং যারা জেলে থাকা অবস্থায় যারা তার কথায় চাঁদা দেয়নি তাদের উপরে অত্যাচার এবং তাদের উপরে সে প্রতিশোধমূলক আক্রমণ, কোপানো অপরাধগুলো সংগঠন করে। বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াতে ও যুব উন্নয়ন খাতে সহযোগিতা করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির জাইকার এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতাসুরাকে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাদের জন্য মানবিক সহায়তার অনুরোধ করেন। এ সময় মিয়াজাকি কাতসুরা বলেন, বাংলাদেশের স্থানীয় সরকার ও উভয় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতায় উন্নত আইসিটি মানব সম্পদ প্রশিক্ষণ চালু করা হবে। এবার নিচ্ছে হায়াসেন সংবাদ বিরতি, ফিরে আরও থাকছে। মাদকে জড়িত অভিযোগে কুমিল্লায় ছেলে মেয়ে সহ মাকে পিটিয়ে হত্যা, বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি চীনের 2 সদস্য নিহত। কসমেটিক্স রপ্তানি পণ্যে পরিণত করতে কাঁচামালের শুল্ক কমানোর দাবি ব্যবসায়ীদের, গুণগত মান ঠিক রাখার পরামর্শ ভোক্তা অধিকারের। কুমিল্লার মুরাদনগরে মুঠোফোন ছিনতাইকে কেন্দ্র করে গণপিটুনিতে নিহত হয়েছে একই পরিবারের 3 জন। এদিকে বান্দরবানের সেনাবাহিনীর অভিযানে কুকি চীনের 2 সদস্য নিহত হয়েছে। প্রতিনিধিদের রিপোর্ট জানাচ্ছেন সাকিব আল হাসান। বুধবার বিকেলে রুবির মেয়ের জামাতা মনির হোসেন স্থানীয় স্কুল শিক্ষক রুহুল আমিনের মুঠোফোন ছিনতাই করে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়া ও ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল রুবিকে জিজ্ঞেস করতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে জনপ্রতিনিধিদের উপর হামলা চালালে স্থানীয়দের পাল্টা হামলায় নিহত হন রুবি আক্তার, ছেলে রাসেল, মেয়ে জোনাকি সহ একই পরিবারের 3 জন। গুরুতর আহত হয়েছে পরিবারের আরেক সদস্য তামান্না আক্তার। দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকার কথা বলছে স্থানীয় অনেকেই। রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা সহ একাধিক মামলা। মামলার কোনো শেষ নাই, প্রায় 40টা মামলা নহলে আমাদের আছে, আমার ধরো 40টা আছে, আর মামলার অভাব নাই। এই জন্য 14 গ্রামের বা বিভিন্ন ইউনিয়নের লোক এক হইয়া এটা শেষ করে দেব। প্রায় 40 বছর ধরে উনি মাদক ব্যবসা করে যুবক ছেলেবেলে যারা আছে সবার মনোনয়ন ধ্বংস করে দিতেছে। পুলিশ বলছে আইন নিজের হাতে তুলে নেওয়া হবে ব্যবস্থা। অপরাধী হয় তাহলে তাকে আটক করে পুলিশের রেকর্ড দেওয়ার কথা। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কমান্ডার সহ 2 কুকিচিন ন্যাশনাল আর্মির সদস্য নিহত হয়েছে। অভিযানে এখন পর্যন্ত 3টি এসএমজি, 1টি রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। নাটোরের আলাইপুরে একটি ড্রাগন বাগানের ভিতরে আবাসিক মেসের বারান্দা থেকে ইয়াসিন হোসেন নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কয়েকদিন আগে সহকর্মীদের সাথে একটি কারখানায় কাজে আসে শিশুটি। সকালে স্থানীয়রা বারান্দায় ইয়াসিনের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে জানায়। এছাড়াও হবিগঞ্জে এসএসসি পরীক্ষার্থী জনি দাস নামে একজন ও যশোরের ঝিকরগাছায় গণপিটুনিতে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সাকিব আল হাসান, RTV। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার 4 আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে কুমিল্লার আমলি আদালত 11 বিচারক মুমিনুল হক সুমন, রমজান, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ অনিকের রিমান্ড মঞ্জুর করেন। তারা সবাই মুরাদনগর উপজেলার 5 কিত্তার বাসিন্দা। এর আগে গত 26 জুন উপজেলার 5 কিত্তা গ্রামের প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এই সময় স্থানীয় কয়েকজন ওই নারীর ভিডিও ধারণ করে এবং ফজর আলী নামের এক যুবককে মারধর করে। শনিবার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে মামলা করেন ভুক্তভোগী নারী। এদিকে ধর্ষণের মামলায় স্থানীয় ফজর আলীকে গ্রেফতার করা হয়। তিনি পুলিশ পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
যে কোনো কসমেটিক সামগ্রী মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান। দুপুরে অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে তিনি কথা জানান। এ সময় তিনি বলেন, নজরদারি বাড়ানো সহ অসাধু দাপট বন্ধ করতে না পারলে দেশীয় শিল্প টিকিয়ে রাখা সম্ভব হবে না বলে জানান কসমেটিক শিল্পের ব্যবসায়ী প্রতিনিধিরা। তারা বলেন, কসমেটিক শিল্প খাতকে রপ্তানি পণ্যে পরিণত করতে সরকারকে কাঁচামালের শুল্ক হ্রাস, বিদেশি পণ্য আমদানিতে শুল্ক বৃদ্ধি, অবৈধ পথে আসা পণ্য ঠেকানো সহ বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। ভোক্তা অধিকারের যেখানে করা হচ্ছে সেখানে রয়েছে এক্সট্রিম পরিবেশে, যে শতকরা 90টা ক্ষেত্রে বা 99 ক্ষেত্রে আইন মানা হচ্ছে, একটা ক্ষেত্র কোথাও বিচ্যুত হচ্ছে, সেটাকেও আমরা ঠিক করব। সুতরাং ভোক্তা অধিকার নামে একটা আলাদা আপনার সংগঠন থাকুক, তাহলে যাতে ভোক্তারা দৈনন্দিন যে সমস্ত দ্রব্যাদি ক্রয় করেন, পণ্য ক্রয় করেন, সেখানে যাতে একজনও যাতে প্রতারিত না হন। আপনি বছরে 2টা সেট আনলেন না 3টা সেট আনলেন, এগুলো রেকর্ড রাখা, এগুলো যে কত জটিল ব্যাপার। আইন যারা করেছেন তারা এটা বিবেচনা নিয়েছেন কিনা জানি না, তার মানে আইনটা করা হয়েছে এটা আইনটা না মানার জন্য। আগামী 5 জুলাই শনিবার রাজধানীতে আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিট অনুষ্ঠিত হচ্ছে। সামিটে মুসলিম বিশ্বের 15 দেশের মন্ত্রী, সামাজিক ব্যবসা ও এনজিও নেতৃত্ব, অর্থনীতিবিদ সহ নানা পেশার প্রতিনিধিরা অংশ নেবেন। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূসের 3-0 তত্ত্ব অর্জনে সামিট ভূমিকা রাখবে বলে জানানো হয়। সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশের চেয়ারম্যান এই সময় এম রাশেদুজ্জামানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দাদের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি জমা নিতে নগর ভবনে বুথ স্থাপন করেছে ঢাকা ব্যাংক পিএলসি। সম্প্রতি ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ আব্দুল বাকির ও দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া বুথটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর জিল্লুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মনিরুজ্জামান সহ ঢাকা ব্যাংকের কর্মকর্তারা। চলতি বছরের জানুয়ারি থেকে ঢাকা ব্যাংকের মোবাইল অ্যাপের মাধ্যমেও ট্রেড লাইসেন্স ফি ও হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের শিকাগোয় একটি নাইট ক্লাবের সামনে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে মারা গেছে 4 জন, আহত হয়েছে আরও 14 জন। তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। তথ্যটি নিশ্চিত করেছে শিকাগো পুলিশ বিভাগ। দেশের স্থানীয় সময় রাত 11টায় আর্টিস্ট রেস্টুরেন্ট অ্যান্ড লাউঞ্জের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীদের লক্ষ্য করে একটি চলন্ত গাড়ি থেকে এলোপাথারি দিয়ে গুলি চালানো হয়। এই ঘটনায় 3 জন জড়িত ছিল বলে জানিয়েছে শিকাগো পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। ইতিহাস গড়ে এশিয়ান কাপে ওঠার পরেও তৃপ্ত নয় বাংলাদেশ নারী ফুটবল দল। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে জয়ের পরেই কেবল মূল পর্বে ওঠার উদযাপন করতে চায় নারীরা। এদিকে মেয়েদের পারফরমেন্সে সন্তুষ্ট বাফুফের চাওয়া। শেষ ম্যাচে বড় ব্যবধানের জয়। নাজমুস সাকিবের রিপোর্ট। যেভাবে হচ্ছে মেয়েদেরকে বিদ্রোহ করে করা কোচের অধীনে কিছু ফুটবলারে খেলতে না চাওয়ার কারণে থমকে যেতে বসেছিল বাংলাদেশের নারী ফুটবল। তবে বাফুফের শক্ত অবস্থানে বাদ পড়তে হয় সে বিদ্রোহের কুশলবদের। তাতে জয় হয় ফুটবলের, জয় হয় বাংলাদেশের। আর তাই তো প্রথমবারের মতো এশিয়ান কাপে ঋতুবর্ণা আফিদারা। তবে মূল আসর নিশ্চিত করেই তৃপ্তির ঢেকুর তুলতে চায় না পিটার বাটলারের অধীনে বদলে যাওয়া মেয়েরা। নিয়ম রক্ষার শেষ ম্যাচেও জয়ের ধারা বজায় রেখে শতভাগ সাফল্য নিয়ে দেশে ফিরতে চায় তারা। আমরা আসলে এখনো পুরোপুরি আমাদের ওইভাবে আমরা সেলিব্রেশন করিনি, আমরা এখনো ওটা রেখে দিয়েছি। লাস্ট ম্যাচ শেষ করে তারপর আমরা পুরোপুরি এনজয় করব। প্রথম 2 ম্যাচে 2 শক্তিশালী প্রতিপক্ষের জালে মোট 9 বার বল জড়ায় তোহরা শামসুন নাহাররা। শেষ ম্যাচের প্রতিপক্ষ সেখানে তুলনামূলক দুর্বল তুর্কমেনিস্তান। আর তাই এই ম্যাচে আরো বেশি গোল দেখতে চান নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। ঋতু হচ্ছে বাংলাদেশের মেসি। কালকে আমি মেয়েদেরকে বলেছিলাম ফোনে যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুর্কমেনিস্তানের সাথে তোমরা জাস্ট নর্মাল খেলো না, তোমরা এমনভাবে খেলো যেন তোমরা অনেক বেশি গোল দিতে পারো। আগামী 5 জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। নাজমুস সাকিব, RTV। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ রাত 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাই।